অনন্যার বয়স ছিল মাত্র ১৫ বছর। এক চরম প্রতিকূল পরিস্থিতিতে প্রায় অবুঝ বয়সে তার বিয়ে দেওয়া হয়েছিল এই বাড়ির বড় ছেলে আরিয়ানের সাথে, যার বয়স তখন ছিল মাত্র ১৮। অনন্যার জীবনটা কোনো সাধারণ মেয়ের মতো সহজ ছিল না। তার জন্মের পরপরই তার মা দুনিয়া ছেড়ে চলে যান। মাতৃহীন মেয়েটিকে তার বাবা নিজের সমস্ত স্নেহ আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন। সৎমায়ের কোনো অত্যাচার যাতে অনন্যাকে স্পর্শ করতে না পারে, সেজন্যে তার বাবা দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেননি। কিন্তু অনন্যার ভাগ্যে বাবার সেই ছায়া বেশি দিন স্থায়ী হয়নি। তার বয়স যখন ১৪, তখন এক রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার মৃত্যুর পর অনন্যার পৃথিবীটা এক নিমেষে ওলটপালট হয়ে যায়। তার আশ্রয় হয় একমাত্র চাচার বাড়িতে। কিন্তু সেই চাচা আর চাচি অনন্যাকে ভালোবেসে আশ্রয় দেননি। তাদের মূল লক্ষ্য ছিল অনন্যার বাবার রেখে যাওয়া বিপুল সম্পত্তি। অনন্যার বাবা দূরদর্শী মানুষ ছিলেন, তাই মৃত্যুর আগে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি একমাত্র মেয়ের নামে লিখে দিয়ে গিয়েছিলেন। চাচাতো ভাই বোন আর চাচির সংসারে অনন্যার দিনগুলো কেটেছিল এক নরক যন্ত্রণা আর অবহেলার মধ্যে দিয়ে। সকাল থেকে রাত পর্যন্ত তাকে ঘরের সব কাজ করতে হতো, অথচ বিনিময়ে জুটত শুধু গালিগালাজ আর শারীরিক নির্যাতন। অনেকদিন এমনও গেছে অনন্যাকে সারাদিন শুধু একবেলা শুকনো রুটি খেয়ে কাটাতে হয়েছে। অনন্যার বাবা ছিলেন একজন অত্যন্ত নামী চিকিৎসক। পড়াশোনা এবং গবেষণার সূত্রে তিনি জীবনের একটা দীর্ঘ সময় প্রবাসে কাটিয়েছেন। সেই সূত্রে আমজাদ শিকদার সাহেবের সাথে তার ছিল গভীর বন্ধুত্ব। কিন্তু অনন্যার বাবার বিদেশ চলে যাওয়া এবং পরবর্তীতে ব্যস্ততার কারণে দুই বন্ধুর মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। অনেক বছর পর আমজাদ সাহেব তার এক পরিচিত লোকের মাধ্যমে জানতে পারেন যে তার সেই প্রিয় বন্ধু আর বেঁচে নেই এবং তার একমাত্র কন্যা এক চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। বন্ধুর মেয়ের এই দুর্দশার কথা শুনে আমজাদ সাহেবের বুকটা কেঁপে ওঠে। তিনি আর এক মুহূর্তও দেরি না করে নিজের প্রভাব খাটিয়ে অনন্যার চাচার বাড়ির ঠিকানা জোগাড় করেন এবং সেখানে হাজির হন। তিনি চেয়েছিলেন অনন্যাকে নিজের বাড়িতে নিয়ে এসে নিজের মেয়ের মতো বড় করতে, কিন্তু অনন্যার লোভী চাচা চাচি এত সহজে তাদের হাতের সোনার ডিম পাড়া হাঁস ছাড়তে রাজি ছিল না। তারা অনন্যাকে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করে। অবশেষে আমজাদ সাহেব নিজের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অনন্যাকে সেই নরক থেকে উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু অনন্যার চাচা চাচিও দমে যাওয়ার পাত্র ছিল না। তারা আমজাদ শিকদারের বিরুদ্ধে থানায় অপহরণের মিথ্যা মামলা ঠুকে দেয়। যেহেতু আইনিভাবে আমজাদ সাহেব অনন্যার রক্তের কোনো আত্মীয় ছিলেন না, তাই পুলিশ প্রশাসন অনন্যাকে পুনরায় তার চাচার পরিবারে ফেরত দেওয়ার নির্দেশ দেয়। আইনের এই মারপ্যাচে পড়ে আমজাদ সাহেব সম্পূর্ণ নিরুপায় হয়ে পড়েন। অনন্যাকে আবার সেই অত্যাচারের মুখে ঠেলে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না, আর তখনই তিনি এক চরম ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি অনন্যার আইনি অভিভাবকত্ব পাওয়ার একমাত্র উপায় হিসেবে নিজের ১৮ বছর বয়সী ছেলে আরিয়ানের সাথে অনন্যার বিয়ে রেজিস্ট্রি করিয়ে দেন। কিন্তু এই বিয়েটা আরিয়ানের জীবনের সমস্ত পরিকল্পনাকে এক ধাক্কায় গুড়িয়ে দিয়েছিল। সে তখন সবেমাত্র নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্নে বিভোর। এত কম বয়সে না চিনে না জেনে একটা মেয়েকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু বাবার অবাধ্য হওয়ার সাহস বা ক্ষমতা কোনোটাই সে সময় আরিয়ানের ছিল না। বাবার জেদের কাছে হার মেনে সে বিয়ের কাগজে সই তো করেছিল, কিন্তু মনের দিক থেকে অনন্যাকে কোনোদিনও মেনে নিতে পারেনি। বিয়ের পরদিনই সে উচ্চশিক্ষার অজুহাত দেখিয়ে দেশ ছেড়ে আমেরিকায় চলে যায়। বিগত ৭টি বছর সে দেশে ফেরেনি, পরিবারের সাথেও যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করে রেখেছিল। আর আজ যখন সে ফিরছে, তার পেছনে রয়েছে এক কঠোর শর্ত: অনন্যাকে এই বাড়ি ছাড়তে হবে এবং তাদের এই নামমাত্র সম্পর্কের চিরতরে অবসান ঘটাতে হবে। বারান্দা থেকে ধীর পায়ে অনন্যা নিজের ঘরের ভেতরে চলে এলো। আসলে এটা তার নিজের ঘর নয়, এটা ছিল আরিয়ানের ঘর। আরিয়ান চলে যাওয়ার পর থেকে সুফিয়া বেগম নিজেই অনন্যাকে এই ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে ছেলের অনুপস্থিতিতেও অনন্যা এই বাড়ির অংশ হিসেবে নিজেকে ভাবতে পারে। অনন্যা কখনো আরিয়ানকে সামনাসামনি দেখেনি। 7 বছর আগে বিয়ের সেই অল্প আলো ছায়ার আসরে দূর থেকে একবার মাত্র এক ঝলক দেখেছিল, ব্যাস ওটুকুই। তবে এই ঘরের দেয়ালে আরিয়ানের একটি বিশাল বাধাই করা প্রতিকৃতি টাঙানো ছিল। অনন্যা প্রতিদিন সেই ছবির দিকে তাকিয়ে নিজের সুখ দুঃখের কথা বলতো। আজ সে সেই ছবির সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ ফেটে জল আসছিল।
এই অপরিচিত দূর আকাশের নক্ষত্রের মতো মানুষটার প্রতি তার মনে এক অদ্ভুত নামহীন মায়া জমেছিল। কিন্তু সে ভালো করেই জানে সেই মানুষটার মনে তার জন্য আছে কেবল তীব্র ঘৃণা আর ক্ষোভ। শুধুমাত্র অনন্যার উপস্থিতির কারণে আরিয়ান নিজের জন্মদাত্রী মা এবং বাবার থেকে এতগুলো বছর দূরে সরিয়ে রেখেছে নিজেকে। অনন্যা টেবিলের উপর রাখা আইনি ডিভোর্স পেপারটার দিকে তাকালো। আমজাদ সাহেব নিজের আইনজীবীর মাধ্যমে সমস্ত কাগজ তৈরি করিয়ে এনেছেন। অনন্যা কলমটা হাতে নিল। তার হাত দুটো কাঁপছিল, চোখের জল টপ টপ করে কাগজের ওপর আছড়ে পড়ছিল। সে ভাবল, যে মানুষের সুখের অন্তরায় সে নিজে, তাকে এভাবে আটকে রাখার কোনো অধিকার তার নেই। বিগত 3 দিন আগে অনন্যার জীবনের একটি বড় স্বপ্ন পূরণ হয়েছে। সে দেশের একটি স্বনামধন্য মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। আমজাদ সাহেব তাকে সেখানে ভর্তিও করিয়ে দিয়েছেন। আর ঠিক তার পরপরই আরিয়ানের এই চূড়ান্ত সিদ্ধান্ত আসে। অনন্যা জানে, সে যদি আজ এই বাড়ি ছেড়ে না যায় তবে আরিয়ান কোনোদিনও তার মায়ের কোলে ফিরে আসবে না। সুফিয়া বেগমের প্রতিদিনের চোখের জল অনন্যাকে প্রতিনিয়ত অপরাধী করে তুলত। তাই সে নিজের মনকে শক্তি করে ডিভোর্স পেপারে নির্দিষ্ট স্থানে নিজের স্বাক্ষর বসিয়ে দিল। বিয়েটা আরিয়ান না মানলেও অনন্যা নিজের অজান্তেই তাকে মনে মনে এক সম্মানজনক স্থান দিয়েছিল। কিন্তু আজ সব শেষ। আরিয়ান দেশে ফিরে এই কাগজে সই করলে আইনিভাবে তারা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ঠিক এমন সময় দরজায় মৃদু টোকা পড়ল। সুফিয়া বেগম অত্যন্ত ভারী গলায় বললেন, মা অনন্যা, নিচে তোমার বড় আব্বু গাড়িতে বসে আছেন, সময় হয়ে গেছে। অনন্যা নিজের চোখের জল মুছে বড় ব্যাগটা হাতে তুলে নিল। ঘরের প্রতিটি কোণায় শেষবারের মতো চোখ বুলিয়ে সে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে আমজাদ সাহেব অস্থিরভাবে পায়চারি করছিলেন। অনন্যাকে নামতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। অনন্যা ধীর পায়ে সুফিয়া বেগমের কাছে গেল এবং হাঁটু গেড়ে বসে তার পা ছুঁয়ে সালাম করল। সে বলল, আমার জন্য দোয়া করবেন বড় মা। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে দয়া করে ক্ষমা করে দেবেন। সুফিয়া বেগম অনন্যাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তিনি মনে মনে অনন্যাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। শুরুতে ছেলের চলে যাওয়ার জন্য অনন্যাকে কিছুটা দায়ী মনে করলেও গত 7 বছরে অনন্যার নম্রতা, সেবা আর ভালোবাসা সুফিয়া বেগমের মন জয় করে নিয়েছিল। তানিয়া এবং অনন্যার মধ্যে তিনি কোনোদিন তফাৎ করেননি। আজ নিজের এক সন্তানকে ফিরে পাওয়ার আনন্দে অন্য এক সন্তানকে চিরতরে হারিয়ে ফেলার এই বেদনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ড্রয়িং রুমে তখন বাড়ির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আরিয়ানের চাচা রুহুল আমিন, চাচি নীলিমা বেগম এবং তাদের ছোট ছেলে আদিব। অনন্যা সবার কাছ থেকে একে একে বিদায় নিল। যখন সে বাড়ির প্রধান ফটক পেরিয়ে বাইরের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, সে একবার পেছন ফিরে বিশাল শিকদার ভবনের দিকে তাকালো। আজ থেকে এই বাড়ির সাথে, এই পরিবারের সাথে তার সমস্ত আইনি ও মানসিক অধিকারের সমাপ্তি ঘটল। অনন্যা গাড়ির পেছনের সিটে গিয়ে বসল। আমজাদ সাহেব নিজেই ড্রাইভিং সিটে বসলেন। বাড়িতে এত চালক থাকা সত্ত্বেও তিনি আজ নিজেই গাড়ি ড্রাইভ করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি চাননি তার জীবনের এই কঠিনতম মুহূর্তে কোনো তৃতীয় ব্যক্তি তাদের পাশে থাকুক। গাড়িটি যখন চলতে শুরু করলো, অনন্যা জানালার বাইরে তাকিয়ে রইল। সে জানত আমজাদ সাহেবের এই গম্ভীর চেহারার আড়ালে এক বিশাল অপরাধ বোধ কাজ করছে। তিনি নিজের বন্ধুর মেয়েকে বাঁচাতে গিয়ে তার পুরো জীবনটা এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন। সমাজ আজ থেকে অনন্যাকে এক ডিভোর্সি নারী হিসেবে দেখবে, আর এই কলঙ্কের পেছনে আমজাদ সাহেব নিজেকেই প্রধান অপরাধী মনে করছেন। অনন্যা মনে মনে বলল, আপনি নিজেকে কষ্ট দেবেন না বড় আব্বু। আপনি যা করেছেন তা আমার জীবনের সবচেয়ে বড় উপকার ছিল। আজ আমি আরিয়ানের জীবনের পথ থেকে সরে গিয়ে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছি। এটাই সবার জন্য মঙ্গল। ঠিক একই সময় দেশের প্রধান বিমানবন্দরে একটি আন্তর্জাতিক বিমান এসে অবতরণ করল। বিমানের চাকা রানওয়ে স্পর্শ করার সাথে সাথে যাত্রীদের মধ্যে নামার তোড়জোড় শুরু হয়ে গেল। কিন্তু প্রথম সারির একটি জানালার পাশের সিটে বসে থাকা এক ব্যক্তি তখনও নিজের হাতের বইটির ওপর সম্পূর্ণ নিমগ্ন ছিলেন। চারপাশের এই কোলাহল তাকে স্পর্শ করতে পারছিল না। বিমানের এক নারী কর্মী ধীর পায়ে সেই সিটের দিকে এগিয়ে এলেন। যাত্রীর হাতের পাসপোর্টে লেখা নামটি দেখে অত্যন্ত বিনীতভাবে বললেন, এক্সকিউজ মি মিস্টার আরিয়ান শিকদার, আমরা বাংলাদেশে পৌঁছে গেছি, আপনাকে এখন প্রস্থান করতে হবে। কথাটা শুনে আরিয়ান কিছুটা বিরক্ত হয়ে চোখ তুলে তাকালো। তার পরনে ছিল একটি নীল আর সাদা রঙের প্রিমিয়াম স্ট্রাইপের শার্ট, যা তার সুগঠিত শরীরের সাথে চমৎকারভাবে মানিয়ে গেছে। বাম হাতে একটি নামি ব্র্যান্ডের ঘড়ি এবং ডান হাতে একটি সূক্ষ্ম আংটি। ধারালো নাক, চাপা দাড়ি এবং ফর্সা গায়ের রঙে তাকে কোনো সিনেমার নায়কের চেয়ে কম লাগছিল না। আমেরিকা থেকে ডক্টরেট শেষ করা এই তরুণ চিকিৎসক দীর্ঘ 5 বছর পর নিজের মাতৃভূমিতে পা রাখল। আরিয়ান তার চারপাশটা দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে এয়ার হোস্টেসের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আই এম সো সরি, বই পড়ার মধ্যে এতই ডুবে গিয়েছিলাম যে খেয়ালই করিনি। ধন্যবাদ আপনাকে। সে তার হাত ব্যাগটি নিয়ে ধীর পায়ে বিমান থেকে নেমে এলো। বাইরে আসতেই দেশের মাটির সুবাস আর চেনা হাওয়া তার দীর্ঘদিনের ক্লান্তি এক নিমেষে দূর করে দিল। প্রবাসের বিলাসবহুল জীবনও যে নিজের দেশের এই মাটির টানকে মুছে দিতে পারে না, তা আরিয়ান আজ মনে মনে তীব্রভাবে অনুভব করল।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে আরিয়ানের জন্য অপেক্ষা করছিলেন তার চাচা রুহুল আমিন এবং 12 বছরের চাচাতো ভাই আদিব। আদিব প্রায় 1 ঘন্টা ধরে গেটের দিকে চোখ রাখছিল। আরিয়ানকে দেখতে পেয়ে সে খুশিতে চিৎকার করে উঠল, আপু, ওই দেখো আরিয়ান ভাইয়া চলে এসেছে। আরিয়ান আদিবের গলার আওয়াজ শুনে সেদিকে এগিয়ে গেল এবং আদিবকে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলল, সরি ভাইয়া, তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, ফ্লাইটে কিছুটা বিলম্ব ছিল। আদিব সাথে সাথেই আবদার করল, ভাইয়া তুমি আমার জন্য আমেরিকা থেকে কি কি খেলনা আর চকলেট এনেছো? আমাকে কিন্তু সব দিতে হবে। হ্যাঁ অবশ্যই এনেছি, বাড়ি চলো সব এক এক করে দেখাবো, আরিয়ান স্নেহের সাথে বলল। এরপর আরিয়ান রুহুল আমিনের সাথে কোলাকুলি করলো এবং চারপাশটা দেখে কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, আব্বু আসেনি কেন চাচা? ওনাকে তো দেখছি না। রুহুল আমিন কিছুটা আমতা আমতা করে পরিস্থিতি সামাল দিয়ে বললেন, আসলে তোর আব্বুর একটা জরুরি ব্যবসায়িক কাজে শহরের বাইরে যেতে হয়েছে, তবে চিন্তা করিস না, সন্ধ্যের মধ্যেই ভাইজান ফিরে আসবেন এবং রাতে তোর সাথেই থাকবেন। আরিয়ান আর কোনো প্রশ্ন করলো না, তবে তার মনের কোণে কোথাও একটা খটকা রয়ে গেল। তারা সবাই গাড়িতে গিয়ে বসলো এবং গাড়িটি শিকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে শহর